আসসালামু আলাইকুম। আজ 7 জুন 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। নীতিশ ও নাইডুর সঙ্গে মোদির আদর্শিক দ্বন্দ্ব, অবিশ্বাস্য যা হতে পারে। ইরানকে ঘিরে মোসাদের ফলস ফ্ল্যাগ অপারেশন, এরদোয়ানকে সতর্ক করলেন পুতিন। এবার বিস্তারিত। ভারতের নির্বাচন নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে দৈনিক সমকাল। চেঞ্জ টিভির দর্শকদের জন্য থাকছে সেই বিশ্লেষণটি। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বেশি আসন পেলেও তাদের সরকার গঠন এবং এর স্থায়িত্ব নিয়ে নানান সংশয় তৈরি হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দুই বন্ধু অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারকে নিয়ে পথ চলা শুরু করেছেন। এই দুজন মোদীকে সমর্থনও দিয়েছেন। তবে শঙ্কার বিষয়, এই দুজনেরই বদলে যাওয়ার এবং বদলে দেওয়ার ইতিহাস আছে। বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিক হলেও নাইডু ও নীতিশ আদর্শিকভাবে আলাদা। সম্প্রতি নাইডু এক সাক্ষাৎকারে এটা স্পষ্টও করেছেন। তেলেগু দেশম পার্টি বা টিডিপির এ নেতা নিজ এলাকায় সংখ্যালঘুদের মধ্যে জনপ্রিয় এবং তাদের ভোটে নির্বাচিত। একইভাবে জেডিইউ নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিজেপির মিত্র হলেও সংখ্যালঘু ও দলিতদের পক্ষে কথা বলেন। অন্যদিকে ভোটের প্রচারণায় নেমে স্পষ্ট ভাষায় ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন মোদী। তাই দুই বন্ধুর সঙ্গে বিজেপি বা মোদীর আদর্শিক কোনো বন্ধন নেই। তাছাড়া মোদী এর আগে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদের দায়িত্ব পালন করলেও কোয়ালিশন সরকার পরিচালনার অভিজ্ঞতা নেই কর্তৃত্ববাদী এ নেতার। অনেকের শঙ্কা, মোদীর নেতৃত্বাধীন জোট সরকার টিকিয়ে রাখা কঠিন হতে পারে। হিন্দুস্তান টাইমস লিখেছে, বুধবার বিস্ফোরক মন্তব্য করেছেন শিবসেনার জ্যেষ্ঠ নেতা সঞ্জয় রাউত। তিনি বলেন, একটি জোট সরকার চালানো মোদীর সামর্থ্যের বাইরে, কারণ তিনি তার মোদী সরকার, মোদীর গ্যারান্টি সূচক মনোভাব দেখাতে থাকবেন। সঞ্জয় বলেন, চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার তো সবার বন্ধু। যিনি গণতন্ত্র ও সংবিধানের জন্য হুমকি, তাকে তাদের সমর্থন দেয়া উচিত বলে আমি মনে করি না। ভারতের 543 আসনের লোকসভার 240টিতে জয়ী হয়েছে বিজেপি। সরকার গঠনে তাদের কমপক্ষে 272 আসন প্রয়োজন। নাইডুর টিডিপি 16 ও নীতিশের জেডিইউ 12 আসন পেয়েছে। এই দুজন ও জোটের অন্য শরিকদের সহ 293 আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এর আগে 2019 ও 2014 সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রথমবারের মতো জোট সরকার চালানোর অভিজ্ঞতা মোকাবিলা করবেন মোদী। অনেক বিশ্লেষক মনে করেন এটা তার জন্য অতটা সহজ হবে না, কারণ মতানৈক্য হলে যে কোনো সময় সমর্থন প্রত্যাখ্যান করতে পারেন নাইডু ও নীতিশ। তাতে মোদী সরকারের পতন ঘটতে পারে। এরই মধ্যে দুই দলই মন্ত্রিসভায় তাদের কয়েকজন নেতাকে স্থান দেওয়ার দাবি জানিয়েছে, পাশাপাশি নানা শর্ত জুড়ে দিয়েছে। এ নিয়ে চলছে জোর দর কষাকষি। লোকসভায় স্পিকারের পদ চেয়েছেন নাইডু। এনডিটিভি জানিয়েছে, এ দাবির প্রতি সম্মতি নেই বিজেপির। তারা চাচ্ছে টিডিপিকে ডেপুটি স্পিকারের পদ দিতে। বিজেপি স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এ নিয়ে টিডিপির সঙ্গে তাদের বিরোধ বাধতে পারে। মন্ত্রিসভায় স্থান দেওয়ার পাশাপাশি বেশ কিছু দাবি জানিয়েছে নীতিশের জেডিইউ। দলটি বলেছে, অগ্নিপথ প্রকল্প পুনর্বিবেচনা করে দেখুক কেন্দ্রীয় সরকার। বিজেপির ইশতেহারের অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও জেডিইউ উষ্মা প্রকাশ করেছে। জেডিইউ নেতা কেসি ত্যাগী বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এএনআইকে বলেন, ভোটদাতাদের একাংশ অগ্নিপথ প্রকল্প নিয়ে ক্ষুব্ধ ছিলেন। এ কারণে এটা প্রত্যাহার করা হোক। পাশাপাশি জাতীয় জনগণনার দাবি জানিয়েছে দলটি। জেডিইউ বলছে, বিহারকে যেন বিশেষ মর্যাদা দেয়া হয়। এই প্রেক্ষাপটে মোদীর শপথ গ্রহণের দিনক্ষণ পিছিয়ে আগামী রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিতে পারেন। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে মোসাদের গোয়েন্দা বৃত্তি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির চুম্বক অংশ থাকছে চেঞ্জ টিভির দর্শকদের জন্য।
ফলস ফ্ল্যাগ অপারেশন অর্থাৎ পরিচয় গোপন করার স্বার্থে অন্য দেশের পরিচয় ব্যবহার করে সাইবার জগতের তৎপরতা হলো এমন এক অপারেশন যেটি সামরিক, আধা সামরিক, গোয়েন্দা বা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা এমনভাবে পরিচালিত হয় যাতে ধারণা তৈরি হয় যে অন্যান্য গোষ্ঠী বা দেশগুলো এই অপারেশনগুলো চালিয়েছে। যেমন যুদ্ধে লিপ্ত এক পক্ষের বাহিনী কর্তৃক অপর পক্ষের পতাকা ও সামরিক ইউনিফর্ম ব্যবহার করে একটি গ্রামের বাসিন্দাদের ওপর হামলা ও গণহত্যা চালানো এবং তারপর সেই পক্ষকে এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত করা একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের উদাহরণ। এসব অভিযানের উদ্দেশ্য হলো মূল অপরাধীদের পরিচয় গোপন করা বা অন্য পক্ষকে হেনস্থা করা এবং তার উপর হামলা চালানোর অজুহাত তৈরি করা। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদ বিভিন্ন দেশের বিরুদ্ধে এ ধরনের প্রতারণামূলক অভিযানের পরিকল্পনা ও তা বাস্তবায়নের দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এমন ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা এখানে উল্লেখ করা যায়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে অভিযুক্ত করার লক্ষ্যে ইদলিবে রাসায়নিক হামলা চালানো হয়। 2018 সালের 30 জুন প্যারিসের উপকণ্ঠে এই সন্ত্রাসী গোষ্ঠীর সভার কয়েক ঘন্টা পর ফরাসি পুলিশ ঘোষণা করে যে ইসরায়েলি তথ্য ব্যবহার করে এবং বেলজিয়াম, জার্মানি এবং অস্ট্রিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগে এই সভায় একটি বোমা হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বেলজিয়ামে ইরানি বংশোদ্ভূত এক দম্পতির গ্রেপ্তারের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে তারা বোমা হামলার চেষ্টা করেছিল। এই ইরান বিরোধী দৃশ্যের পরবর্তী পর্যায়ে একই পশ্চিমা মিডিয়া দাবি করেছে যে এই দম্পতি ভিয়েনায় অবস্থিত একজন ইরানি কূটনীতিকের সঙ্গে সম্পর্কিত। একই সঙ্গে জার্মানিতে ইরানি কূটনীতিককে গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়। পরে ইরানি প্রতিষ্ঠানগুলো প্রকাশ করে যে এটি একটি ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশনের অংশ। এদিকে এর আগে 2014 সালের জুলাই মাসে তেলাবিব সরকার হামাসের বিরুদ্ধে পশ্চিম তীরে বেশ কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারীকে অপহরণের অভিযোগ এনেছিল। পরে ইহুদিবাদী কর্মকর্তাদের কথাবার্তার মাধ্যমে এটি প্রকাশ হয়ে পড়ে যে নিখোঁজ ইসরায়েলিদের খুঁজে বের করার জন্য নজরদারি অভিযানটি পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি ভূমি দখলের লক্ষ্যে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। 1954 সালের গ্রীষ্মে ইসরায়েলি সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থা অপারেশন সুসানাহ নামের একটি গোপন অভিযানে তার এজেন্টদের মাধ্যমে মিশরে বোমা হামলা সংগঠিত করার চেষ্টা করে এবং এজন্য মুসলিম ব্রাদারহুড এবং মিশরীয় কমিউনিস্ট সহ মিশরীয় গ্রুপগুলোর উপর দোষ চাপায়। মিশর, আমেরিকা এবং ব্রিটিশ অফিসে বোমা ফেলার জন্য মিশরীয় ইহুদিদের একটি দলকে নির্বাচন করা হয়েছিল। এবার জানাবো অন্য প্রসঙ্গ। সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী 7 জুন জিলহজ মাসের প্রথম দিন। সেই হিসেবে 16 জুন দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী 15 জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস ও 16 জুন পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের 12 মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদ উল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী ঈদ উল আজহার প্রথম দিন জিলহজ মাসের 10ম দিনে পড়ে, আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের 9ম দিনে। ঈদ উল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদ উল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফার দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন। 2020-21 অর্থ বছরের 10% কর পরিশোধ সাপেক্ষে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল সরকার। 4 বছর পর আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। এবারের বাজেটের মূল স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে দেশের প্রচলিত আইনে যাই থাক না কেন কোনো করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর হারে এবং নগদসহ অন্যান্য পরিসম্পদের উপর 15% কর পরিশোধ করলে
কোনো কর্তৃপক্ষ কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না। বিগত দিনের পরিসংখ্যান বিবেচনা করলে দেখা যায় 2020-21 অর্থ বছরে সর্বাধিক 20,246 কোটি টাকা সরাসরি বিনিয়োগের মাধ্যমে বৈধ করেছিলেন। ওই অর্থ বছরেও 98% করদাতা বিভিন্ন আমানত, এফডিআর, সঞ্চয়পত্র বা নগদ টাকার উপর 10% কর দিয়ে ঘোষণার মাধ্যমে সাদা বা বৈধ করার সুযোগ নিয়েছেন। 4 বছর বিরতির পর সাধারণ ক্ষমার আওতায় 2024-25 অর্থ বছরে ফেরত আসতে পারে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আসছে, কিন্তু তেমন উল্লেখযোগ্যভাবে সাড়া না পাওয়ায় এসব উদ্যোগের বেশিরভাগই ব্যর্থ হয়েছে। কারণ সরকারের বিভিন্ন সংস্থাকে এসব অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন তোলার সুযোগ রাখা হয়েছিল। কালো টাকা সাদা করার সময় বা এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কেউ যেন অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন না তুলতে পারে, এজন্য 2020 সালে সংশ্লিষ্ট আইন সংশোধন করে এনবিআর। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। বিশাল অঙ্কের এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে 2,51,600 কোটি টাকা, আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যমাত্রা হচ্ছে 4,80,000 কোটি টাকা। কর বহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 15,000 কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে 46,000 কোটি টাকা, আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা হয়েছে 4,400 কোটি টাকা। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, ব্যক্তিগত যোগাযোগের যতগুলো মাধ্যম আছে, ধরুন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোন কল অথবা ইমো, এই সব মাধ্যমের মধ্যে সবচেয়ে নিরাপত্তাহীন মাধ্যম হচ্ছে ইমো। প্রবাসী বন্ধুরা ইমো সবচেয়ে বেশি ব্যবহার করেন। আমরা দেখছি অহরহ ইমো রেকর্ড, ইমো ভিডিও ফাঁস হয়ে যাচ্ছে। সুতরাং আপনি কোন অ্যাপটি ব্যবহার করছেন, কোন মাধ্যমটি ব্যবহার করছেন, ব্যবহার করবার আগে অবশ্যই আপনি জেনে নিন এটা কতটা নিরাপদ। আমরা ফেসবুক বা ইউটিউব সার্চ করলেই দেখছি যে অসংখ্য ইমো কল রেকর্ড, ফাঁসের ভিডিও এবং অডিও। সুতরাং আমি যদি নিরাপদ থাকতে চাই তাহলে দুর্বল নিরাপত্তার মাধ্যমগুলোকে অবশ্যই পরিহার করব। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানানোর পাশাপাশি পশ্চিমাদের বিষয়ে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক শীর্ষ সম্মেলনের সময় বৈশ্বিক সংবাদ সংস্থার প্রধানদের সাথে এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে এসব কথা বলেন। পারমাণবিক শক্তিতে তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আঙ্কারার অবস্থানকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, তুরস্ক কর্তৃপক্ষ আর্থিক সহায়তার জন্য পশ্চিমের দিকে ঝুঁকলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পুতিন বলেন, চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে 3য় বছরে প্রবেশ করেছে। এ সময় তুরস্ক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে পেরেছে। তুরস্ক এবং রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে উল্লেখ করে পুতিন বলেন, দক্ষিণ মেরসিন প্রদেশে তুরস্কের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্কু নির্মাণের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। এর জন্য একটি নতুন ক্ষেত্র উন্মুক্ত করছে। পুতিন দাবি করে বলেন, এমন কিছু আছে যা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ইউক্রেন তুরস্কের গ্যাস বহনকারী পাইপলাইনে আঘাত করার চেষ্টা করেছে। অনুগ্রহ করে আমাদের বন্ধু প্রেসিডেন্ট এরদোয়ানকে এই বিষয়টি সম্পর্কে জানান। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেছে। ইতিপূর্বে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল। নুসরাত গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে সাম্প্রতিক ভয়াবহ ইসরায়েলি হামলায় ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহারের বিষয়টি সামনে আসে। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সেখানে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া যায়। এতে গাজায় নৃশংস হামলায় ভারতীয় অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসরায়েল ওই হামলাটি চালিয়েছে 6 জুন। নুসরাত উদ্বাস্তু শিবিরে জাতিসংঘ রিলিফ এজেন্সি স্কুলে ইসরায়েলি বিমান গোলাবর্ষণ করে। এখানে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। হামলায় প্রায় 40 জন নিহত হয়।
এছাড়া হতাহত হয় আরও বেশি লোক। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামলার পর ভাইরাল হওয়া একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে জাতিসংঘ আশ্রয়কেন্দ্রে ফেলা ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশে মেড ইন ইন্ডিয়া লেবেল দেখা যায়। এতে মনে হচ্ছে ভারতীয় সামরিক বাহিনী এবং অস্ত্র প্রস্তুতকারকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের সাথে জড়িত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে দেশটির 9 সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। বিস্ফোরণ বিষয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এতে আরও বলা হয়, আহত সৈন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নেগেব মরুভূমিতে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটে। 7 অক্টোবর গাজা থেকে চালানো হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে ধ্বংস করার জন্য জোরালো অভিযান শুরু করার পর সেখানে এই বিস্ফোরণ ঘটল। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে 1194 জন প্রাণ হারিয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে 36,550 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।